আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আজ ঐতিহাসিক 27শে জানুয়ারি। আজকে পৃথিবীর দুটো অন্যতম বৃহত্তম অর্থনীতির মধ্যে একটা ভারত আর একটা ইউরোপিয়ান ইউনিয়ন, যার আন্ডারে 27টা দেশ রয়েছে, তাদের মধ্যে একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা একটা বিশাল ঘটনা। আজকে এটি নিয়েই কথা বলব। তার আগে একটু মনে করিয়ে দিই, গতকাল 26শে জানুয়ারি ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। 1950 সাল থেকেই ভারত এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করছে এবং গতকাল ছিল 77তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন তারা দুদিন আগেই একটা প্রোগ্রাম করেছিল। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই প্রোগ্রামটা করে, কিন্তু এইবার ঢাকায় খুব সাদামাটা গোছের এই প্রোগ্রামটা হয়েছে। বাট ভারতে গতকাল কিন্তু খুবই রাজকীয়ভাবে এই অনুষ্ঠানটি হয়েছে এবং এই প্রজাতন্ত্র দিবসে ভারত প্রতি বছরই আজকাল পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে আসেন। তো এবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, তিনি একজন জার্মান এবং জার্মান মন্ত্রী ছিলেন, একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন তিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তিনি এবার ভারতের এই প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তার সাথে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা, তিনিও উপস্থিত ছিলেন। অ্যান্টোনিও কোস্টা আবার পর্তুগালের দুইবারের প্রধানমন্ত্রী এবং তিনি পর্তুগালের অর্থনীতি সহ অনেক ডেভেলপমেন্ট করেছেন। সেখান থেকে তিনি ইউরোপীয় কাউন্সিলে গিয়েছেন। তো তিনি এসেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দলও এখানে এসেছে এবং কালকেই অনেক এই প্রজাতন্ত্র দিবসের উৎসবের বাইরেও তাদের মধ্যে মিটিং হয়েছে। দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছিল একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য, অনেক দিন ধরে, প্রায় 2 দশকের কাছাকাছি। তো ফাইনালি এটা চূড়ান্ত হয়েছে এবং আজকে সকালে এই ইন্ডিয়া এনার্জি উইক 2026-এর উদ্বোধন করেন গোয়াতে। সেই গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে বলেন যে এই চুক্তিটা স্বাক্ষরিত হবে। আমরা একটু নরেন্দ্র মোদীর ভাষণটা শুনি। फ्रेंड्स, आज भारत ने अपने इतिहास का अब तक का सबसे बड़ा फ्री ट्रेड एग्रीमेंट संपन्न किया है। आज 27 तारीख है। ये सुखद संयोग है कि आज ही के दिन यूरोपियन यूनियन के 27 देशों के साथ भारत ये एफटीए कर रहा है। यह एक ऐतिहासिक समझौता हमारे किसानों, हमारे छोटे उद्योगों, इसकी यूरोपियन मार्केट तक पहुंच आसान बनाएगा, मैन्युफैक्चरिंग में नए अवसर पैदा करेगा और हमारे सर्विसेज सेक्टर के बीच सहयोग को और प्रबल करेगा। इतना ही नहीं, यह एफटीए भारत और यूरोपियन यूनियन के बीच इन्वेस्टमेंट को बूस्ट करेगा, नई इनोवेशन पार्टनरशिप बनाएगा और वैश्विक स्तर पर सप्लाई चेन को मजबूत करेगा। यानी यह सिर्फ ट्रेड एग्रीमेंट नहीं है, यह साझा समृद्धि का नया ब्लूप्रिंट है। এবং আজকে হায়দ্রাবাদ হাউসে এই ঐতিহাসিক চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটার এত গুরুত্ব কেন?
মানে এই চুক্তি হলো সারা পৃথিবীতে যে বাণিজ্য হয় তার 1/3 হয় ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। এবং এই যে ট্যারিফ, এই দুই দেশের পণ্য আমদানি রপ্তানিতে কিন্তু শুল্ক ছিল। অনেক রপ্তানিতে, যেমন ইউরোপ থেকে যদি গাড়ি ভারতে আসে তাহলে শুল্ক প্রায় 70% থেকে 110%। তো এরকম অনেক প্রোডাক্টের উপরে অনেক শুল্ক ছিল, কিন্তু এখন এই শুল্কটা একদম কমানো হয়েছে। যেমন ইউরোপ থেকে 96.6% পণ্য ভারতে ঢুকবে কোনো রকমের শুল্ক ছাড়া। আবার ভারতের 90% পণ্য ইউরোপে যাবে কোনো রকমের শুল্ক ছাড়া। এর বাইরে অনেক কমিয়েছে। ইভেন গাড়ি, যেটা 110% পর্যন্ত শুল্ক ছিল, সেটা কমিয়ে 40%-এ নামানো হচ্ছে। অ্যালকোহল জাতীয় পানীয়, তারও শুল্ক অনেক কমানো হয়েছে। তারপরে ধরেন প্রসেসড ফুড আসবে, মাংস আসবে, এগুলো একদম জিরো ট্যারিফ। তো এর ফলে এই ভারতের লোক সংখ্যা 140 কোটির মতো, ইউরোপীয় ইউনিয়নের লোক সংখ্যা প্রায় 45 কোটির একটু বেশি। তার মানে প্রায় 186 কোটি লোক কিন্তু বেনিফিটেড হবে। এবং যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় আমরা শুনলাম। কদিন আগে আবার ভারত ইউকের সাথেও এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, এবং এই যে ইউকের সাথে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এই দুটো যে চুক্তি হলো, এটা একে অপরের পরিপূরক, এবং এর মধ্য দিয়ে মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে এবং ভারত সবাই উপকৃত হবে। কিন্তু এর ফলে নাখোশ হয়েছে আমেরিকা। আপনারা জানেন যে আমেরিকা, এই ট্রাম্প যখন ইলেকশনে নির্বাচিত হয় তখন বাইডেনকে হারানোর জন্য, মানে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির পরবর্তীতে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানোর জন্য অনেক ডেমোক্রেট সমর্থকও ট্রাম্পকে সাপোর্ট দিয়েছিল। ভারতের মোদি তো দিয়েছিলই, এবং ট্রাম্পও বলেছে মোদি তার বন্ধু। কিন্তু পরবর্তীতে এই ট্যারিফ নিয়ে ট্রাম্প যা করলো, এবং ভারতের সাথে আমেরিকা যেভাবে সম্পর্ক একবার চুক্তি করে, একবার বন্ধু বলে, আবার ভারতকে ঠেকানোর জন্য বাংলাদেশ পাকিস্তানকে উস্কে দেয়। তো ট্রাম্প এই যে তার আমেরিকা ফার্স্ট, এটা করতে গিয়ে সে বন্ধুদের যেভাবে শত্রুর তালিকায় ঠেলে দিচ্ছে, ট্যারিফের মাধ্যমে সারা পৃথিবীতে যেভাবে একটা অস্থিরতা সৃষ্টি করেছে, আবার যখন তখন যাকে ইচ্ছে আক্রমণ করছে। এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে একদম মানে হাইজ্যাক করে নিয়ে আসলো। আবার ইরানের সাথে একটা টেনশন চলছে, এবং শুনছি মার্কিন যুদ্ধ জাহাজকে নাকি ইরান ধাওয়া করেছে। তো এরকম একটা সারা বিশ্বে একটা অস্থিরতা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে আপনারা জানেন, পুরা ডেনমার্ক শুধু না, পুরা ইউরোপের সাথে একটা সম্পর্ক খারাপ করে ফেলেছে। অথচ যখন ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের এই মুক্ত চুক্তি হলো, তখন আমেরিকার যে সেক্রেটারি অফ ট্রেজারি, মানে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তখন আবার বলছে যে আমেরিকা এই চুক্তিটা হয় নাখোশ। এবং এখানে ঘটনাটা হলো কি, যে আমেরিকা বারবার বলছে রাশিয়ার তেল কেনা যাবে না, ভারতকে বলছে, কিন্তু ভারত কিন্তু কিনছে রাশিয়ার থেকে তেল কিনে, সেটাকে আবার পরিশোধিত করে সেই তেল আবার ইউরোপে বিক্রি করতেছে। তার মানে রাশিয়ার তেল বিক্রি করছে, এটার প্রফিট হচ্ছে। সেইটা আবার রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, আবার ইউক্রেনের সেই যুদ্ধে ইউরোপ ইউক্রেনকে সাপোর্ট করছে। সো আমেরিকা বলার চেষ্টা করছে যে ইউরোপ ভারতের সাথে বাণিজ্য করে আলটিমেটলি ওই যে রাশিয়াকেই বেনিফিট করছে। তার মানে কি, এবং সেই রাশিয়া ইউরোপের বিরুদ্ধেও যুদ্ধ করছে পরোক্ষভাবে। তার মানে নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপ নিজেরাই টাকা খরচ করছে বা টাকা দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু আমেরিকা যেটা বোঝার চেষ্টা করছে না, যে তাদের এই একচ্ছত্র সুপার পাওয়ার, অন্যদের পাত্তা না দেওয়া, যখন যাকে ইচ্ছে যেভাবে আচরণ করা, এটা কিন্তু সারা পৃথিবীকে মোটামুটি এক করে ফেলছে।
শুধু যে ইউরোপ ভারতের কাছাকাছি আসছে তা না, এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে এই কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা যে একটা কথা বলেছে যে একটি স্থিতিশীল সমৃদ্ধ পৃথিবী গড়বার জন্য ভারতের সাফল্য খুব প্রয়োজন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এদিকে আবার পাশাপাশি ব্রিক্স কিন্তু এগিয়ে আসছে। ব্রিক্স এখন চেষ্টা করছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা একটা প্রস্তাব দিয়েছে যে ব্রিক্সের দেশের মধ্যে ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেন হতে পারে। এর ফলে লেনদেনের সময় কমবে, এটা তাড়াতাড়ি করা যাবে এবং ডলারের উপরে নির্ভরতা কমবে। তার মানে আমেরিকা যে ডলারের মাধ্যমে বিশ্ব অর্থনীতির মাতবাড়ি করে, সেই ডলারকেও চ্যালেঞ্জ করার একটা চেষ্টা চলছে। যে কানাডা আমেরিকার একদম বন্ধু ছিল এবং আমেরিকার উপরে বাণিজ্যের দিক দিয়ে নানানভাবে নির্ভরশীল ছিল, সেই কানাডা পর্যন্ত এখন শুনলাম যে তাদের বিভিন্ন জিনিসপত্র তারা স্পেশালি এগ্রিকালচারের যে প্রোডাক্ট সেগুলো আগে আমেরিকা থেকে আনতো, এখন সেগুলো তারা ইউরোপ থেকে আনে, সারা পৃথিবীর থেকে তারা এখন সোর্স করতেছে। তারা তাদের সব সাপ্লাই এই সোর্সগুলোকে তারা ডাইভার্সিফাই করছে, চায়নার সাথে সম্পর্ক ভালো করছে। শুনলাম যে আম নিচ্ছে মেক্সিকো থেকে, টমেটো নিচ্ছে ইতালির থেকে, এবং এগুলো দামেও কম। পক্ষান্তরে আমেরিকার ভেতরে এখন অনেক কৃষি পণ্য আর আগের মতো রপ্তানি করা যাচ্ছে না, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমেরিকার আভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি অনেক বেড়েছে, যে কারণে অর্থনীতি রিসেশনে যায়, তার অনেকগুলো লক্ষণই নাকি আমেরিকায় এখন দেখা যাচ্ছে। তো আমি জানি না ট্রাম্প এখন যেটা করছে সেটার মধ্য দিয়ে আমেরিকা ফার্স্ট বা আমেরিকার যে সুপ্রিমেসি বা সুপার পাওয়ার সেটাকেই কি ট্রাম্প ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে কিনা, এটা আমেরিকার মানুষজন নিশ্চয়ই বিবেচনা করবেন, আমেরিকার রাজনীতিবিদরা তারাও ভেবে দেখবেন। তবে ট্রাম্পের হুমকি ধামকি, যখন তখন যাকে আক্রমণ করা, যখন তখন যাকে ট্যারিফ বাড়িয়ে দেওয়া, ভারতের বিরুদ্ধে ট্যারিফ 25, 50, 100% এসব হুমকি দিচ্ছে, ভারত কিন্তু চুপচাপ ঠান্ডা মাথায় কোনো রিয়াকশন না দিয়ে খেলে যাচ্ছে। আবার ভারতের সাথে ডিফেন্স চুক্তি করলো 10 বছরের, আরো অনেক। এই যে পরস্পর স্ববিরোধী কাণ্ড কারখানা করছে, তার ফলে ওয়ার্ল্ডে এখন নতুন করে একটা মেরুকরণ হয় কিনা, আমেরিকা বিরোধী একটা মোর্চা গড়ে ওঠে কিনা, সেটাই দেখার বিষয়। এবং এই যে আমেরিকা বিরোধী বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, এর একটা প্রভাব কিন্তু বাংলাদেশের উপরও পড়বে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। তার মানে শেখ হাসিনা সরাসরি তারেক রহমান জনগণের টাকা লুট করে বিদেশে গিয়ে লন্ডনে আরামে জীবন কাটিয়েছেন সেটা বলেছেন, বিএনপি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলায় সে কথা বলে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনা আবার এই সাক্ষাৎকারে বিএনপির ওপরেই ভরসা করছেন যে যদি বিএনপি আগামী সরকারটা গঠন করতে পারে তাহলে বিএনপি যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আওয়ামী লীগকে একটা রাজনৈতিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়, সে কারণে শেখ হাসিনা শব্দটি লিখছেন আই উড আর্জ দেম, আমি তাদের প্রতি আহ্বান জানাবো। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রথমতই আমাকে এই সাক্ষাৎকারটি বিশেষভাবে চমৎকৃত করেছে যে এর শিরোনাম করা হয়েছে যে আমার প্রথম অগ্রাধিকার হবে বাংলাদেশের সাংবিধানিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা। মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ রিস্টোরিং কনস্টিটিউশনাল গভর্নেন্স। জি নেটওয়ার্কের উইয়ন নিউজের সহযোগী সংস্থা জি 24 ঘন্টাকে দেওয়া এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমটি যাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ বিশেষ সাক্ষাৎকার হিসেবে অভিহিত করছে, সরাসরি শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে নামার পর আফটার ল্যান্ডিং ইন বাংলাদেশ আপনার প্রথম অগ্রাধিকার বা আপনার অগ্রাধিকার কি হবে, আপনার প্রায়োরিটি কি হবে। এবং শেখ হাসিনা এটা যে একটা অনিশ্চয়তায় ভরা ব্যাপার, কবে তিনি ফিরতে পারবেন সেটা যে শর্ত সাপেক্ষ ব্যাপার, কি পরিস্থিতি হলে তিনি শিগগিরই বাংলাদেশে ল্যান্ড করবেন, এসব কোনো বিষয়ে না গিয়ে শেখ হাসিনা
অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এবং সরাসরি উত্তর দিয়েছেন যে বাংলাদেশে নামবার পর তার প্রধান কাজ হবে বাংলাদেশে কনস্টিটিউশনাল গভর্নেন্স, সাংবিধানিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি বলেছেন বাংলাদেশে মাসের পর মাস ধরে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, মব ভায়োলেন্স চলছে, যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা আটক করা হচ্ছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্যমূলকভাবে ভেঙে ফেলা হয়েছে এবং 1.5 লাখের বেশি মানুষ এখন বিভিন্ন ভুয়া মামলায় কারারুদ্ধ আছে। এসব কথা উল্লেখ করে তিনি বলেছেন সেসব ভুয়া মামলায় আটক ব্যক্তিদেরকে সাথে সাথে মুক্তি দিতে হবে, রিলিজ মাস্ট বি ইমিডিয়েট, এবং বাংলাদেশে সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এরপর তিনি বলছেন যে এর বাইরে যা যা ইউনূস ধ্বংস করেছেন তা আবার পুনর্গঠন করতে হবে, কারণ বাংলাদেশের যে দ্রুত বর্ধনশীল অর্থনীতি সেটা একরকম থমকে দাঁড়িয়েছে। বাংলাদেশে সকল রকম বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, নিয়োগের যে সুযোগ, চাকরির যে সুযোগ, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস সেটা থেমে গেছে, কৃষক শ্রমিক এদের কাজের সুযোগ থেমে গেছে। এসব আবারও নতুন করে গড়ে তুলতে হবে এবং তিনি বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে মবের সন্ত্রাসীর মুখে কোনো আইনের শাসন নাই এবং বাংলাদেশের সকল ব্যাকগ্রাউন্ডের মানুষ, সব ধরনের মানুষের মধ্যে যে ধরনের একটা ভয় এক্সট্রিমিস্ট ফোর্সকে, চরমপন্থী গোষ্ঠীকে ইউনূস ক্ষমতায়িত করার ফলে যেসব সন্ত্রাসী গোষ্ঠী যাদেরকে কোনো রকম শাস্তির মুখোমুখি করা ছাড়া ক্ষমতায়িত করা হয়েছে তাদের কাছ থেকে বাংলাদেশকে ফেরত নিতে হবে এবং বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যে সরকার এই গত কয়েক মাসের যে জখম তৈরি হয়েছে সেই জখম সারিয়ে তুলতে পারে, বাংলাদেশের শাসন ব্যবস্থার ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে এবং আবারও উন্নয়নের পথে বাংলাদেশকে চালিত করতে পারে। শেখ হাসিনা স্পষ্টতই এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি বাংলাদেশে ল্যান্ড করতে যাচ্ছেন, বাংলাদেশে নামতে যাচ্ছেন ইউনূস সরকারকে হটিয়েই, এবং সেটা খুব শিগগিরই ঘটতে যাচ্ছে। খুব যখন যাব তখন কি করব এর কোনো সুর আমি এ সাক্ষাৎকারে খুঁজে পাইনি, বরং শেখ হাসিনা এই উত্তর শেষ করেছেন এই লাইনটি দিয়ে যে দ্য আওয়ামী লীগ ইজ প্রিপেয়ার্ড টু সার্ভ, আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশের জনগণকে সেবা করবার জন্য। সেটা সরকারি দলে থেকেও হতে পারে, বিরোধী দলেও থেকে হতে পারে, কিন্তু আমরা যদি নিষিদ্ধ থাকি, আমরা যদি ক্রমাগতভাবে পারসিকিউটেড হই, নির্যাতন হামলা মামলার শিকার হই, তাহলে সেটা সম্ভব হবে না। শেখ হাসিনাকে এরপর এই সাক্ষাৎকারটিতে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, আর তারেক রহমান অ্যান্ড বিএনপি ট্রাস্টওয়ার্দি, বিএনপি এবং তারেক রহমানকে কি বিশ্বাস করা যায়? শেখ হাসিনা তার উত্তরে বলছেন যে বিএনপি আর আওয়ামী লীগের একটা দীর্ঘ ইতিহাস আছে সংসদে পরস্পরের বিরোধী দল হিসেবে, এবং তিনি বলছেন যখন আমরা সরকারে ছিলাম তারা বিরোধী দলে ছিল, আবার যখন তারা সরকারি দলে ছিল আমরা বিরোধী দলে ছিলাম। এভাবেই গণতন্ত্র কাজ করে এবং একটা হেলদি অপোজিশন স্ট্রেংথেন্স গভর্নেন্স, যে কোনো সরকারকে আসলে একটা শক্তিশালী বিরোধী দল আরও শক্তিশালী করে তোলে। এরপর শেখ হাসিনা বলছেন, হাউএভার উই মাস্ট নট ফরগেট দ্য ফ্যাক্টস, আমাদের বাস্তব ভুলে যাওয়া উচিত হবে না। তিনি বলছেন তারেক রহমান 17 বছর লন্ডনে একটা কমফোর্টেবল এক্সাইলে ছিলেন, একটা আরামদায়ক নির্বাসিত জীবন কাটিয়েছেন, বাংলাদেশের জনগণের টাকা ব্যাপক পরিমাণ লুটপাট করার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর। এরপর শেখ হাসিনা বলছেন লিডারশিপ রিকোয়ার্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড প্রেজেন্স, নেতৃত্বের জবাবদিহিতা এবং উপস্থিতির প্রয়োজন হয়। এমন নয় যে শুধুমাত্র বাইরে থেকে নির্দেশনা দিয়ে আর যখন পরিস্থিতি অনুকূলে তখন হঠাৎ করে ঢুকে পড়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়, সেটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এসবের বাইরে তাকে যেটা সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে, শেখ হাসিনা বলছেন যে বিএনপি's consistent willingness to align with extremist elements,
তিনি বলছেন যখনই সুবিধা, যখনই বিএনপির স্বল্পমেয়াদী কোনো স্বার্থ উদ্ধার হয়, তখনই যে বিএনপি চরমপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে এক রকমের ঘেঁষে পড়ে, সেটা তাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে। এবং শেখ হাসিনা বলছেন যে তারা এরই মধ্যে এটা দেখছেন যে বিএনপির কর্মীরা ভোটারদের দরজায় দরজায় যাচ্ছে এবং ভোটারদের দরজায় দরজায় গিয়ে সহিংসতার হুমকি দিয়ে ধ্বংস করার, মানে ডিস্ট্রাকশন চালানোর, বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়ে ভোটারদেরকে ভোট দিতে আসার জন্যে হুমকি দিচ্ছে। শেখ হাসিনা বলছেন এটা তো গণতন্ত্র নয়, এটা চাপ প্রয়োগ, এটা কোয়ারশন। তবে এই জায়গাটায় এসে শেখ হাসিনার সাক্ষাৎকারটি বিস্ফোরক হয়ে ওঠে যখন এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বললেন যে ইফ দ্য বিএনপি ফর্মস দ্য নেক্সট গভর্নমেন্ট, বিএনপি যদি এর পরের সরকারটি গঠন করে, তাহলে আমি তাদের প্রতি আহ্বান জানাবো যাতে তারা সম্পূর্ণত সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করে, রিস্টোর করে, এবং সেই কাজ করতে তারা যাতে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেয়, যাতে আমরা একটা বৈধ বিরোধী দল হিসেবে জনগণের সেবা করতে পারি, আমরা একটা বৈধ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারি। তার মানে শেখ হাসিনা সরাসরি, মানে তারেক রহমান জনগণের টাকা লুট করে বিদেশে গিয়ে লন্ডনে আরামে জীবন কাটিয়েছেন সেটা বলেছেন, বিএনপি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলায় সে কথা বলে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনা আবার এই সাক্ষাৎকারে বিএনপির ওপরেই ভরসা করছেন যে যদি বিএনপি আগামী সরকারটা গঠন করতে পারে তাহলে বিএনপি যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আওয়ামী লীগকে একটা রাজনৈতিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। সে কারণে শেখ হাসিনা শব্দটি লিখছেন আই উড আর্জ দেম, আমি তাদের প্রতি আহ্বান জানাবো। শেখ হাসিনা এরপর বলছেন যে আ পার্লামেন্ট উইদাউট জেনুইন অপোজিশন ইজ নট আ পার্লামেন্ট অ্যাট অল, মানে একটা সংসদ যেখানে একটা প্রকৃত বিরোধী দল অনুপস্থিত, সেটা কোনো সংসদ হতে পারে না। শেখ হাসিনাকে এরপর জিজ্ঞেস করেছিল ভারতীয় এই সংবাদ মাধ্যমটি যে এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে গেলেন, তা তিনি বিএনপি আর ভারতের সম্পর্কটাকে কিভাবে দেখছেন। শেখ হাসিনা বলেছেন যে এটা তো একেবারেই একটা কূটনৈতিক ভদ্রতার ব্যাপার, কারণ সে খালেদা জিয়া বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং খালেদা জিয়ার যে রাজনৈতিক অবদান সেটা তো অনস্বীকার্য। শেখ হাসিনা বলছেন দিস ইজ আনডিনায়েবল অ্যান্ড হার কন্ট্রিবিউশনস টু দ্য নেশন ওয়ার সিগনিফিকেন্ট, তার জাতির প্রতি যে অবদান সেটা তো খুবই তাৎপর্যপূর্ণ। এবং শেখ হাসিনা বলছেন যে তিনি নিজেও খালেদা জিয়ার পরিবার এবং যারা খালেদা জিয়ার মৃত্যুতে শোকগ্রস্ত তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু শেখ হাসিনা মনে করাচ্ছেন ইন্ডিয়ার ফান্ডামেন্টাল ইন্টারেস্ট রিমেইন আনচেঞ্জড, এটাও এই সাক্ষাৎকারটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তোলে। মানে এস জয়শঙ্কর গিয়ে তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর বা প্রধানমন্ত্রী মোদি খালেদা জিয়ার বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে যে অবদান তা নিয়ে এক উচ্ছ্বসিত শোকবার্তার পর কিভাবে শেখ হাসিনা ভারতের সঙ্গে বিএনপির এই ঘনিষ্ঠতাকে দেখছেন সে প্রশ্নের উত্তর কিন্তু এর আগে জানা হয়নি। শেখ হাসিনা বলছেন, খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে ভারতের বাংলাদেশ বিষয়ে যে একেবারে মৌলিক যে ইন্টারেস্ট, যে আগ্রহ, সেই জায়গাটা তাদের একেবারেই অপরিবর্তিত আছে। ইন্ডিয়া ওয়ান্টস আ রিলায়েবল পার্টনার ইন বাংলাদেশ, ভারত বাংলাদেশে একটা নির্ভরযোগ্য অংশীদার চায়, যেই নির্ভরযোগ্য অংশীদার, নির্ভরযোগ্য সরকারটি বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করতে পারবে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে সুরক্ষা দিতে পারবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে, যা কিনা আঞ্চলিক যে কোঅপারেশন, আঞ্চলিক যে সহযোগিতা তাকে সবসময় সমুন্নত রাখবে।
শেখ হাসিনা বলছেন যে এই যে বর্তমান পরিস্থিতিতে চরমপন্থী মব বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে একরকমের মানে আতঙ্কিত করে রেখেছে, সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, বাংলাদেশের কূটনৈতিক এলাকাগুলোতে হামলা করার এক কর্মসূচি দিচ্ছে বা হুমকি দিচ্ছে, এগুলো কোনো দেশের স্বার্থের জন্যেই ভালো নয়। শেখ হাসিনা আশা করেন যে যে ন্যাচারাল পার্টনারশিপ, যে স্বাভাবিক বন্ধুত্ব ভারত আর বাংলাদেশের মধ্যে ছিল, তা খুব শিগগিরই একদিন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে এই সাক্ষাৎকারে এরপর যেটা নিয়ে অনেক আলোচনা চলছে এই সময়ে, তা নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল যে এই তার দলের ভবিষ্যৎ হিসেবে তিনি কি দেখেন, দলের নেতৃত্বে পরিবর্তন আসছে কিনা, নতুন প্রজন্ম আসছে কিনা। তিনি উত্তরটা শুরুই করেছেন এই বলে যে আওয়ামী লীগ কোনো একটি পরিবারের ওপর নির্ভরশীল নয়, নিশ্চিতভাবেই আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন, এমন তরুণ নেতৃত্ব আসা প্রয়োজন যারা কিনা একেবারে বাংলাদেশের গ্রাম শহর সকল তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মনের ভাষা বুঝতে পারবেন এবং যারা কিনা একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকেও ধারণ করবেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন নিয়ে যে আলাপ চলছে, শেখ হাসিনা মনে করাচ্ছেন সেটা তো আসলে একটা দল যখন নিষিদ্ধ এবং একটা দলের নেতা কর্মীরা যখন বিপুল পরিমাণে হামলা মামলার শিকার এবং কারারুদ্ধ অবস্থায় জীবন কাটাচ্ছেন, তখন তো একটা দলের আসলে নেতৃত্বে পরিবর্তন আনা সম্ভব হয় না, যখন কিনা ওই দলটির সদস্যপদকেই একটা গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটা শুধুমাত্র রাজনৈতিক দল নয়, এই রাজনৈতিক দলটি 1971 সালের চেতনাকে ধারণ করে একটা সেকুলার, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রসপারাস, উন্নয়নমুখী বাংলাদেশের স্বপ্ন দেখে এবং সেই বাংলাদেশের জন্য কাজ করে, যেই স্বপ্নটি বাংলাদেশে হত্যা, মামলা, নির্যাতন এসবের মাধ্যমে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। কাজেই শেখ হাসিনা বলছেন তিনি ধৈর্য ধরে আছেন, কারণ তিনি জানেন এই সরকার ভয়ের ওপর প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে সেটা বলবৎ তারা রাখতে পারবে না, কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মালিক এর জনগণ এবং জনগণ বাংলাদেশকে ফিরিয়ে নেবেই।